শুরু করছি গণিতের মজলিস। গণিতের মজলিসে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্যালকুলাসের জন্মকথা। ক্যালকুলাসের জন্মকথা আলোচনা করতে গেলেই যে দুজন বিখ্যাত গণিতবিদের কথা আমাদের মনে পড়ে তারা হলেন জার্মান গণিতবিদ লিবনিজ আর ইংরেজ গণিতবিদ স্যার আইজ্যাক নিউটন। এই দুজন গণিতবিদের মধ্যে কে আগে ক্যালকুলাস আবিষ্কার করেছেন সেটা নিয়ে কিন্তু গণিতমহল বরাবরই দ্বিধাবিভক্ত এবং এদের মধ্যে একটা মিষ্টি ঝগড়ার কাহিনীও আছে। আজকে আমরা আগে সেই কাহিনীটা বলে আমরা শুরু করব। একটা নোট বইতে স্যার আইজ্যাক নিউটন উল্লেখ করেছিলেন তিনি ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন 1666 সালে আর প্রকাশ করেছিলেন 1693 সালে। আবার স্যার লিবনিজ তিনি তার একটা নোট বইতে উল্লেখ করেছিলেন তিনি ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন 1674 সালে আর প্রকাশ করেছিলেন 1684 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদিও স্যার আইজ্যাক নিউটন লিবনিজের থেকে প্রায় 8 বছর আগে এই ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন, কিন্তু লিবনিজ 9 বছর আগে কিন্তু ক্যালকুলাসের তার আবিষ্কারটা তিনি প্রকাশ করেছিলেন। তাহলে শুধু আবিষ্কার করলেই তো হবে না, আবিষ্কার করে যদি কেউ ঘরে লুকিয়ে রাখে তাহলে নিশ্চয়ই স্বীকৃতি পাওয়ার কথা নয়। তাই লিবনিজ তিনি দাবি করেছিলেন যে তিনি ক্যালকুলাসের আবিষ্কারক। যাই হোক, কে আগে আবিষ্কার করেছিলেন সেটা নিয়ে বসে গেল তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে একটা বিষয় আমরা একটু বলে নিই যে তদন্ত কমিটি তখন সেই রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন স্যার আইজ্যাক নিউটন নিজেই। মোটামুটি রায় তাহলে জানাই ছিল, তাই না? যাই হোক, বহু তদন্ত করে নিউটন সাহেবের কমিটি রায় দিলেন যে ক্যালকুলাসের আবিষ্কার করেছেন স্যার আইজ্যাক নিউটন। যাই হোক, পরবর্তীকালে গণিতবিদরা এই স্যার আইজ্যাক নিউটন আর জার্মান গণিতবিদ লিবনিজ দুজনকেই ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর সাথে একটা খুব গর্বের বিষয়, ভারতীয় হিসাবে একটা আমাদের এটা খুব গর্বের ব্যাপার যে প্রায় এই নিউটন লিবনিজের যে সময়কাল তার থেকে প্রায় 150 বছর আগে, প্রায় 1530 সালে আমাদের এই ভারতবর্ষের কেরালায় একজন গণিতবিদের সন্ধান পাওয়া গেল। তিনি ক্যালকুলাসের অনেক ধারণা সেই সময় তিনি দিয়েছিলেন। একটা বই, তার নাম হচ্ছে যুক্তিভাষা। এই কেরালায় এই যুক্তিভাষা বইটাতে এই গণিতবিদ যার নাম হচ্ছে মাধব, এই মাধবের ক্যালকুলাস নিয়ে অনেক গবেষণা সেটা কিন্তু এই যুক্তিভাষা বইটাতে উল্লেখ করা আছে। যাই হোক, এবার আমরা ক্যালকুলাসের জন্মকথা নিয়ে আলোচনা করব। মোটামুটি আমরা সবাই কিন্তু মেলায় গিয়েছি। মেলায় ইলেকট্রিক নাগরদোলা নিশ্চয়ই আমরা মোটামুটি সবাই চড়েছি, তাই না? এই নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলার আমরা যখন চড়েছি তখন নিশ্চয়ই দেখেছি যে প্রথমে নাগরদোলাটা আস্তে আস্তে চলতে শুরু করে, তারপরে জোরে, আরও জোরে, আরও জোরে, আরও জোরে, ক্রমশ জোরে হচ্ছে, দ্রুত হচ্ছে। তাহলে এই যে এইরকম ধরনের একটা পরিবর্তন, এই যে গতির একটা পরিবর্তন, এরকম ধরনের যে আমাদের সমাজে বিভিন্ন যে প্রাত্যহিক দৈনন্দিন জীবনে যত পরিবর্তন আছে, এই যে গতির পরিবর্তন বা সময়ের পরিবর্তন, এরকম ধরনের যত পরিবর্তন আছে, এই পরিবর্তনের বিদ্যাই কিন্তু হলো ক্যালকুলাস। এই ক্যালকুলাসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে আমরা বাংলায় বলি অন্তর্কলন বা ব্যবকলন, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা বলি সমাকলন। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে পার্থক্যটা কি? এই পরিবর্তন কত দ্রুত হচ্ছে সেটা মাপার বিদ্যাই হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর এই পরিবর্তনের ফলাফল কি হবে সেটা নিয়ে কাজ করে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন বিদ্যা। এবার আমরা শুরু করব ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে কথা। আগে আমি একটা মজার ঘটনা একটু উল্লেখ করে নিই। মোটামুটি আমি খেতে খুব ভালোবাসি, স্বীকার করতে একদম আপত্তি নেই, আমি খেতে ভালোবাসি, আমি একটু ভোজন রসিক বটে এবং খাওয়াতেও ভালোবাসি। যাই হোক, আমি এটা শুনেছি, বাবার কাছে শুনেছি, যখন আমি ছোট ছিলাম বাবার সঙ্গে কোনো রাস্তা দিয়ে কোনো যাচ্ছি, কোথাও মানে বেড়াতে যাচ্ছি, হয়তো কোনো একটা বাড়ি, নেমন্তন্ন বাড়ি দেখে বোঝা যাচ্ছে গেট রয়েছে, একটা বিয়ে বাড়ির গেট বা একটা অন্নপ্রাশনের গেট। বাবাকে বলতাম, বাবা এই বাড়িতে আমাদের নিমন্ত্রণ নেই। যাই হোক, বাবা সেখান থেকে আমাকে নিয়ে চলে যেত, যাতে মানে অপদস্থ না হতে হয়। তা এইরকম ছোটোবেলার ঘটনা আমি পরে শুনেছি বড় হয়ে বাবার মুখে।
তাই এরকম একটা নেমন্তন্ন কিছুদিন আগেই আমার এসেছিল। আমার বন্ধুরাও জানে আমি একটু খেতে ভালোবাসি, একটু পেটুক বটে। তা আমার এক বন্ধু অরূপ ভাই, সে আমাকে নিমন্ত্রণ করলো, তার নাকি জন্মদিন। ব্যাস, এই শুনে তো আমার ভীষণ মজা যে যাক, জন্মদিন অনেকদিন পর একটা নিমন্ত্রণ পাওয়া গেছে। তা রাতের বেলা নিমন্ত্রণ, আমি সকাল থেকে না খেয়ে রয়েছি। কেন, অনেকটা খেতে হবে, কারণ ভালো ভালো খাবার নিশ্চয়ই জন্মদিনে অরূপ আমার জন্য করেছে। তা এবার কি হলো, এতক্ষণ না খেয়ে থেকে আমি যখন সন্ধ্যাবেলা সেই অরূপের বাড়িতে গেলাম, তখন দেখছি সবে অরূপ সেজেগুজে রেডি হয়েছে, কেক ঠেক কাটা হবে, মানে একটা তখনও কিছুই রেডি হয়নি। এই করতে করতে 8টা বেজে গেল। 8টার সময় কেক কাটা হলো। যাই হোক, সবাইকে একটু করে কেক দেওয়া হচ্ছে, আমাকেও একটু কেক দিল। কিন্তু আমার পেটে তো ছুঁচোয় ডন মারছে তখন, আমাকে কখন খেতে দেবে, আসল খাবারটা কখন আসবে, তো মহা মুশকিল। আমি অল্পকে বলতেও পারছি না, লজ্জাও করছে, কারণ অনেক গেস্টরা রয়েছে, তাদের মাঝখানে আমি কখন খাবো এই কথাটা বলাটাও তো খুব মুশকিল। তাই এই করে করে টাইম কিন্তু চলে যাচ্ছে। তখন বাজে 9টা, তখনও খাবারের ব্যাপারে অরূপ কিছুই বলছে না। তারপরে প্রায় 9:30, তাও কিছু বলছে না। তারপরে 10টা নাগাদ অরূপ বলল যে আয়, তোদের সবাইকে খেতে দেব। তখন আমার অবস্থাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার আমি তখন মানে মাসিমা, আমার অরূপের মা খেতে দিয়েছেন। তা এবার আমি কিভাবে খেয়েছিলাম সেটা অরূপ সেটা রেকর্ডিং করে রেখেছিল, সেই রেকর্ডিংটা একটু দেখো। অরূপ কিন্তু খুব দুষ্টু, এইরকম একটা আমার খাওয়ার ভিডিও এইভাবে রেকর্ডিং করে রেখেছে। যাই হোক, সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, কারণ এর একটা উদ্দেশ্য আছে বটে। এবার আমরা একটা খাওয়ার গ্রাফ আঁকি। আমি যে খেয়েছিলাম তার একটা গ্রাফ আঁকি। তো প্রথমে দেখো, আমরা দুটো অক্ষ আগে নির্বাচন করে নিচ্ছি। একটা হচ্ছে অনুভূমিক এক্স অক্ষ, আর একটা হচ্ছে উল্লম্ব ওয়াই অক্ষ। এই যে এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা ধরলাম সময় অক্ষ হিসেবে, মানে কত সময়, কত মিনিট ধরে খাচ্ছি, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এভাবে আমরা একটু একটু করে আমরা এই সময় অক্ষতে আমরা একটু প্লটিং করে নিলাম। আর উল্লম্ব অক্ষ, যেটা ওয়াই অক্ষ, সেখানে আমার পেটে কত খাবার ঢুকছে সেইটা আমরা এই অক্ষ দিয়ে আমরা বুঝে নেব। এই একটা মজার গ্রাফ, এরকম গ্রাফ কিন্তু আর দ্বিতীয়টা হয়তো পাওয়া যাবে না। যাই হোক, একটা মজার গ্রাফই বটে। তাহলে আমরা ধরো একটু ধরে নিই, আমি প্রথমে খুবই হাপুস হুপুস করে খাচ্ছিলাম, তখন প্রচণ্ড খিদে। তাহলে প্রথম মিনিটে আমি ধরো 200 গ্রাম খাবার খেয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, পরের মিনিটে কি আমি আবার 200 গ্রাম খাবার খেতে পারবো? না, কখনোই না। কেন?
প্রথম মিনিটে আমি যতটা খাবার খেয়েছি আমার তো পেটটা একটু ভরে গেছে না, তাহলে আমি পরের মিনিটে একটু কম খাবো। তাহলে ধরে নিলাম পরের মিনিটে আমি ধরো 100 গ্রাম খেলাম, তাহলে 2 মিনিটে আমি খেলাম 200 আর 100 300 গ্রাম। আচ্ছা, তার পরের মিনিটে আবার কি ওই 100 গ্রামই খাবো, না আরেকটু কমে যাবে কারণ পেটটা আরেকটু ভরে গেছে। তাহলে ধরো ওই পরের মিনিটে মানে তোমার 2 মিনিটের পরের মিনিটটায় 3 মিনিটের অবস্থায় সেই মিনিটে আমি ধরো খেলাম 40 গ্রাম। তাহলে 3 মিনিটে আমি মোট কত খেলাম? 200, 100 আর 40, 340 গ্রাম। তাহলে এরকম সময় যত যাবে একটা সময় কিন্তু আমি আর খেতে পারবো না খাবারটা, তখন কিন্তু আমার পেট একদম ভরে যাবে, কারণ এরপরে খেলে পেটটা ফেটে যাবে, তাই না? তাহলে এরকম সময় যত যাবে আমি যদি ধরে নিই যে আমি 400 গ্রামের বেশি কখনোই খেতে পারি না, খেলেই বমি হয়ে যাবে, তাহলে যতই সময় এগোক না কেন এই খাবারের যে গ্রাফটা আমরা যদি দেখো আঁকি, তাহলে কিন্তু এই y=400 এই সরলরেখার সঙ্গে প্রায় মিশে যাবে, তাই না? এই গ্রাফটা ছিল সময়ের সঙ্গে খাওয়ার পরিমাণের একটা চিত্র। এবার আমরা সময়ের সঙ্গে খাওয়ার গতির একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। দেখো একদম খাওয়ার গতিটা, অর্থাৎ হাপুস হুপুস করে খাচ্ছিলাম কখন? একদম শুরুতে, তাই না? একদম যখন খাওয়াটা শুরু করেছিলাম তখন খাওয়ার গতিটা ছিল সবচেয়ে বেশি। তাহলে আমরা দেখো আমরা দুটো অক্ষ ঠিক আগের মতনই আবার ধরে নিচ্ছি। একটা হচ্ছে দেখো নিচের যেটা অনুভূমিক অক্ষ, এক্স অক্ষ হিসেবে যেটাকে আমরা নির্বাচন করেছিলাম সেটাকে এখনও সেই একই রকম থাকলো, সময় এই অক্ষ সময়টা এই অক্ষ বরাবর আমরা সেট করে নিচ্ছি। আচ্ছা, এবার উল্লম্ব যে অক্ষটা সেইটা আমরা কিন্তু আগে করেছিলাম খাওয়ার পরিমাণ, এখন কিন্তু খাওয়ার পরিমাণ ধরবো না, খাওয়ার গতিটা। এটা হচ্ছে উল্লম্ব অক্ষটা নির্দেশ করবে খাওয়ার গতিটা কীরকম সেইটা আমাদের এটা নির্দেশ করবে। তাহলে খাওয়ার গতিটা দেখো একদম শুরুতে বেশি ছিল, তাহলে যত সময় গিয়েছে খাওয়ার গতিটা আস্তে আস্তে শূন্যের কাছে পৌঁছেছে। তাহলে গ্রাফটা অনেকটা হবে এইরকম। দেখো এইবার দেখো আমরা প্রথমে যে গ্রাফটা আমরা এঁকেছিলাম সেটা কিন্তু ছিল সময়ের সঙ্গে খাওয়ার পরিমাণের একটা সম্পর্ক, আর পরের যে গ্রাফটা সময়ের সঙ্গে খাওয়ার গতির একটা সম্পর্ক। তোমরা জানো না আমরা কি করে ফেলেছি? আমরা কিন্তু অজান্তে একটা বিরাট কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে ফেলেছি বা অন্তর্কলন বা ব্যবকলন করে ফেলেছি। কীরকম? প্রথম যে গ্রাফটা ছিল সেই গ্রাফটাকে ডিফারেন্সিয়েট করলেই সেকেন্ড গ্রাফটা পাওয়া যায়। অর্থাৎ দেখো প্রথম গ্রাফটা কি ছিল? সময়ের সঙ্গে খাওয়ার পরিমাণ, আর পরেরটা কি? সময়ের সঙ্গে খাওয়ার গতি। তাহলে যে দ্বিতীয় গ্রাফটা সেটাই কিন্তু প্রথম গ্রাফের ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা ব্যবকলন। তার মানে আমরা এই দ্বিতীয় গ্রাফটা থেকে কি পাই? দ্বিতীয় গ্রাফটা থেকে পাচ্ছি খাওয়ার গতির পরিবর্তন। খাওয়াটা কত দ্রুত হচ্ছে বা কত ধীরে হচ্ছে সেইটা কিন্তু দ্বিতীয় গ্রাফটা থেকে বুঝতে পারি। তাই এটাই তো অন্তর্কলন বা ব্যবকলনের ধারণা। আজকের পর্বে এই পর্যন্ত। পরের পর্বে আরও বিভিন্ন মজাদার বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোর কথা একটু বলে দিই। লিমিট, বাবা পাগলা এবং পণ্ডিত স্যার, ভীষণ একটা ইন্টারেস্টিং পর্ব তোমরা দেখবে। তারপরে ঢাল কী জিনিস, ডিফারেন্সিয়েট করার কিছু নতুন টেকনিক, মজাদার কিছু টেকনিক, তারপরে ঢালের উল্টো ক্ষেত্রফল সেটা নিয়েও আলোচনা করব। তারপরে ইন্টিগ্রেশন করার কিছু টেকনিক, তারপরে ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন দুরকম হয় কেন, আর সর্বোপরি লাস্টে আমরা শিখব যে ক্যালকুলাস শিখে কি হবে।